বাংলাদেশে অনার্সে পড়াশোনা করা অবস্থাতেই কি আমেরিকাতে ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করা পসিবল? আমি বলবো শুধু যে পসিবল তাই না, 100% পসিবল অ্যান্ড আমেরিকার টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা পসিবল। সো আমরা অনেকেই দেখা যায় বাংলাদেশে ব্যাচেলারে পড়াশোনা করছি, হতে পারে কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, অথবা কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সো যে যেখানেই পড়াশোনা করুক না কেন, সে যদি তার 3-4টা সেমিস্টার কমপ্লিট করে রাখে অথবা তার 1 বছর অলরেডি শেষ হয়ে যায় অনার্সের, তারপরও সে আমেরিকাতেই অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা বাংলাদেশে থাকা অবস্থাতেই যেই কোর্সগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এক্স্যাক্টলি সেম কোর্সগুলো আমাদের আমেরিকাতে আসার পরে আর রিপিট করতে হবে না। হতে পারে একটা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাইট নাও 3rd সেমিস্টারে রয়েছে অথবা 4th সেমিস্টারে রয়েছে। সো তার 3rd সেমিস্টার পর্যন্ত যেই কোর্সগুলো কমপ্লিট করা হয়েছে সেই কোর্সগুলো আর আমেরিকাতে আসার পরে রিপিট করতে হবে না। সো অনেকেই যারা পাবলিকে পড়াশোনা করে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা চিন্তা করে যে সামনে সেশন জট থাকতে পারে। সো আমি বলবো সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলারে থাকা অবস্থাতেই ব্যাচেলারেই আমেরিকাতে অ্যাপ্লাই করে দেওয়াটা বেটার। কারণ আপনি বাংলাদেশে অলরেডি 1 বছর পড়াশোনা কমপ্লিট করে ফেলেছেন, অথবা আপনার 4টা-5টা হতে পারে 6টা কোর্স অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে। সো সেই কোর্সগুলো কিন্তু আমেরিকাতে আসার পরে আর রিপিট করতে হবে না। সো আমি বলবো বাংলাদেশে ব্যাচেলারে পড়াশোনা করার পাশাপাশি আমেরিকাতে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করে দেওয়াটা বেটার। কিভাবে বাংলাদেশে ব্যাচেলারে পড়াশোনা করা অবস্থাতেই আমেরিকাতে ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করা যায়, এই সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে আলোচনা করব। আমাদের টোটাল স্টেপ ফলো করতে হবে 5টা, টেকনিক্যালি 6টা। সো এই 6টা স্টেপের ভিতরে প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে বের করা। আর ইউনিভার্সিটি খুঁজে বের করার জন্য কাউকেই রকেট সায়েন্টিস্ট হতে হবে না। সো শুধুমাত্র গুগলে যেয়ে টাইপ করলেই হবে ইউনিভার্সিটি লিস্ট ইন দ্য ইউএসএ। সো ইউনিভার্সিটি খুঁজে বের করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখা ভালো, সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো যাতে পাবলিক ইউনিভার্সিটি হয়। কারণ ভিসা পাবার ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির রেশিও অনেক বেশি এবং ভিসার রিজেকশন হারও অনেক কম পাবলিক ইউনিভার্সিটিতে। আর পাবলিক ইউনিভার্সিটি ভিসা পাবার ক্ষেত্রে অনেক বড় একটা রোল প্লে করে থাকে। সো কেন পাবলিক ইউনিভার্সিটি এত বেশি গুরুত্বপূর্ণ ভিসা পাবার ক্ষেত্রে, জাস্ট আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি মনে করেন একজন ভিসা অফিসার বা আপনি একজন কনসুলেট অফিসার, আপনি স্টুডেন্টসদের ইন্টারভিউ নিচ্ছেন। সো মনে করেন চায়না থেকে 10টা স্টুডেন্ট বাংলাদেশে পড়তে আসার জন্য অ্যাপ্লাই করলো, আর আপনি সেই 10টা স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছেন। 10টা স্টুডেন্টের ভিতরে 5টা স্টুডেন্ট বলল যে আমি ধরেন আর কি নোয়াখালী হাটুভাঙা কলেজে পড়াশোনা করতে আসছি, আর বাকি 5টার ভিতরে 3জন বললো আমি বুয়েটে পড়াশোনা করতে আসছি, আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি। সো এই লাস্টের যে 5জন থাকবে, আপনি চিন্তা করবেন এই 5জনই হচ্ছে রিয়েল স্টুডেন্ট, ট্রু স্টুডেন্ট। আর বাকি শুরুতে যে 5জন বলছে যে আমি নোয়াখালী হাটুভাঙা কলেজে পড়াশোনা করতে আসতে পারি, সো তখন আপনি চিন্তা করবেন কেন তুমি চায়নার ভালো ভালো ইউনিভার্সিটি রেখে তুমি বাংলাদেশের এরকম হাটুভাঙা একটা ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতে আসতে চাইতেছো, কারণ ওই ইউনিভার্সিটির নাম আপনি নিজেও জানেন না। সো আপনি অবশ্যই তাদেরকে মনে করবেন যে ওরা আসলে রিয়েল স্টুডেন্ট না, ওরা হয়তো বাংলাদেশে শুধুমাত্র ঢুকতে চাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার ভিসা পাবার রেশিওটা অনেক কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যেই 5টা স্টুডেন্ট হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে বা বুয়েটে পড়াশোনা করতে আসছে, আপনি চিন্তা করবেন ওই 5টা স্টুডেন্ট অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে এবং বাংলাদেশের ইকোনমিতে অনেক ভালো একটা ভূমিকা রাখতে পারে। সো অবশ্যই আপনি এই 5টা স্টুডেন্টদেরকে ভিসা দিতে যাবেন। সেম রুলসটা ফলো করবে ইউএস এম্বাসিতেও। আপনি যখন একটা ভালো ইউনিভার্সিটিতে দাঁড়াবেন, ভিসা অফিসার চিন্তা করবে আপনি একজন লেজিট স্টুডেন্ট, আপনি খুবই ডেডিকেটেড স্টুডেন্ট, আপনি আমেরিকার ইকোনমিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন ভবিষ্যতে। সো যার জন্য ভিসা পাবার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সো এখন চলে আসি আমরা আমাদের স্টেপ 2তে। স্টেপ 2তে আমরা যে ইউনিভার্সিটির লিস্ট করেছি সেই ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টসগুলো চেক করব। হতে পারে আমাদের আইএলস দেওয়া লাগতে পারে, হতে পারে জিআরই অথবা আইএলস জিআরই কোনোটা ছাড়াও অনেক সময় অ্যাপ্লাই করা যায়। সেই ক্ষেত্রে আপনার এমওআইটা রেডি করতে হবে। সো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আর আইএলস ছাড়া যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় তার ভিতরে আছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, তারপরে দ্য স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, আর একটা আছে দ্য ইউনিভার্সিটি অফ আরকানসাস অ্যান্ড সো অন। এগুলো ছাড়াও আরও অন্যান্য ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইএলস ছাড়াও অ্যাপ্লাই করা যায় এবং এগুলো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, বাট আপনাদের এটা একটু গুগল করে দেখে নিতে হবে। তবে আমি বলবো অবশ্যই আইএলস দিয়ে আসাটা বেটার, কারণ আইএলস দিলে আপনার ডোর আরও ওপেন হয়ে যাবে, আপনি সব ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আইএলস অবশ্যই দেওয়াটা বেটার। সো এরপরে চলে আসবো আমরা স্টেপ 3তে। স্টেপ 3তে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিছু জিনিস, সেগুলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট রেডি রাখতে হবে, আমাদের যেই সার্টিফিকেটস ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে সবগুলো আমাদের রেডি রাখতে হবে। রেডি রেখে সুন্দর মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এরপরে চলে আসবো আমরা স্টেপ 4এ। স্টেপ 4এ আমরা ইউএস থেকে আমাদের ব্যাচেলারের যে ট্রান্সক্রিপ্টটা, সেই ট্রান্সক্রিপ্টটা আমরা সুন্দর মতো ইভ্যালুয়েট করে নিব। এটা হতে পারে আপনার 1 বছরের ট্রান্সক্রিপ্ট, এটা হতে পারে আপনার 2 বছরের ট্রান্সক্রিপ্ট, বা হতে পারে আপনার 6 সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট বা 7 সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট। যেটাই থাকুক না কেন আমরা ইউএস থেকে ইভ্যালুয়েট করে নিব। সো ইউএস থেকে যদি আমরা ইভ্যালুয়েট করে নিই, তাহলে
এই যে কোর্সগুলো আমরা ইভ্যালুয়েট করে নিলাম, ঠিক সেম কোর্সগুলো আমাদের আর ইউএসএতে আসার পরে রিপিট করতে হবে না। সো আপনি যদি 1 বছর বাংলাদেশে অলরেডি পড়াশোনা করে ফেলেন এবং এই 1 বছরের ট্রান্সক্রিপ্টটা যদি আপনি ইউএস থেকে ইভ্যালুয়েট করে ফেলেন, তাহলে আপনার এইখানে আসার পরে প্রথম 1 বছরের যে কোর্সগুলো করানো হবে সেই কোর্সগুলো আর করা লাগবে না। সো ওএস থেকে ইভ্যালুয়েট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো স্টেপ 5-এ আমরা আমাদের অফার লেটার I-20 এটার জন্য ওয়েট করব। সো অফার লেটার I-20টা পাওয়ার পরে আমরা DS-160 ফর্মটা ফিল আপ করে নিব। আর DS-160 ফর্মটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম। এই ফর্মে সাধারণত ভুল করাটা উচিত হবে না। আপনি যদি মেজর ভুল করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটাই বেড়ে যাবে। সো আপনার অবশ্যই DS-160 ফর্মটা ফিল আপ করার সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। সো এরপরে চলে আসবো আমরা সর্বশেষ স্টেপ হচ্ছে স্টেপ 6। স্টেপ 6-এ আমরা হচ্ছে ইন্টারভিউ ফেস করব। ভিসা অফিসার বা কনসুলেট অফিসার আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমাদেরকে দিতে হবে। সো কী ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন আসবে একটা আমি সম্পূর্ণ লিস্ট দিয়ে দিব। আশা করি ওই লিস্টের বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। আমি এই পর্যন্ত এর বাইরে কোনো কোয়েশ্চেন পাইও নেই। সো নেক্সট কোনো ভিডিওতে আমি সেটা নিয়ে আলাপ আলোচনা করব যে কি কোয়েশ্চেন আসে এবং ওই কোয়েশ্চেনের বাইরে ওই লিস্টের বাইরে আর একটা কোয়েশ্চেনও আসবে না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কিভাবে এই ইউনিভার্সিটিটা খুঁজে পেয়েছেন, আপনি কেন এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনার স্পন্সর কি, এই নর্মাল কিছু বেসিক কোয়েশ্চেনই করবে। সো এই বেসিক কোয়েশ্চেনগুলোর পরে ভিসা অফিসার আপনার পাসপোর্ট রেখে দিবে, আর পাসপোর্ট রেখে দেওয়া মানে হচ্ছে আল্লাহর রহমতে আপনার ভিসা হয়ে গেছে। তো এরপরে আপনি শুধুমাত্র ওয়েট করবেন, শপিং করবেন, পাসপোর্ট হাতে পাওয়ার পরে প্লেনের টিকিট কেটে সোজা আমেরিকার পথে।